আশা করি সবাই ভালো আছেন। আসলে এমন একটা আবহাওয়া, এখন ভালো থাকা একটু টাফ, যে খুব বেশি গরম পড়তেছে এই কয়েকদিন। আচ্ছা, যাই হোক। আচ্ছা, একজন বলছে 20 তারিখে, হ্যাঁ, আপনার জহুতে আপনার গণবিবাহ কর্মসূচি শুরু হয়েছে। না, আমার মনে হয় না 20 তারিখে যাওয়া হবে। যাই হোক, আচ্ছা আসেন আমরা ক্লাসটা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে আমাদের গুণগত রসায়নটা শেষ করছিলাম এবং আমরা বলছিলাম আমরা হয়তো এর পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা শুরু করব। তো আজকে যেহেতু এই চ্যাপ্টারের উপর প্রথম ক্লাস, আজকে আমরা একটু দেখার চেষ্টা করব যে এই চ্যাপ্টার থেকে বিগত বছরে কয়টা কোশ্চেন আসছে এবং কি টাইপের কোশ্চেন আসছে এবং কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে। একটা মজার বিষয় কি, এই যে এই চ্যাপ্টার থেকে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির 2023 এবং 2024 এই 2 বছরের কোশ্চেনগুলো একটু দেখবেন যে একবার সিমিলার টপিকই রিপিট হয়েছে। তার মানে কেউ যদি ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের 2023-এর কোশ্চেন ব্যাখ্যা সহ ভালো করে সলভ করে যাইতো, অর্থাৎ এই চ্যাপ্টারের যেই 2টা কোশ্চেন 2023-এ আসছে অনেকটা সিমিলার কোশ্চেন 2024-এ আসছে। আর যার কারণে আমরা বারবার একটা কথা বলি যে আপনার যেখানেই অ্যাডমিশন পরীক্ষা দেন না কেন সেই প্রতিষ্ঠানের বিগত বছরের কোশ্চেনগুলো অবশ্যই ব্যাখ্যা সহ ভালো করে সলভ করবেন, এটার কোনো বিকল্প নাই। আপনার প্রিপারেশন এটা ছাড়া সবসময় অসম্পূর্ণ থেকে যাবে। আপনি ঢাবি বলেন, মেডিকেল বলেন, বুয়েট বলেন, আপনি যেখানেই পরীক্ষা দেন না কেন ওই ইউনিভার্সিটির বিগত বছরের যে কোশ্চেন ব্যাংক আপনাকে ব্যাখ্যা সহ খুব ভালোভাবে সলভ করতে হবে। আপনি যদি ব্যাখ্যা সহ খুব ভালোভাবে সলভ করবেন, দেখবেন যে সিমিলার সোর্স থেকে, সিমিলার টপিক থেকে আপনার রেগুলার কোশ্চেন আপনার হয়। আচ্ছা, বুঝলাম না আপনার ওইটা বইয়া 20 তারিখের পেছনে এমন লাগছেন কেন? আচ্ছা আসেন, তো আমরা শুরুতে 2024 অর্থাৎ সর্বশেষ ঢাবিতে আপনার যেই পরীক্ষাটা হয়েছে সেটার এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটা আসছে সেটা দেখার চেষ্টা করি। 2024-এ এই চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন আসছে এবং 2023-এও এই চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন আসছে। আর মজার বিষয় হচ্ছে ওই 2টা কোশ্চেন প্রায় সিমিলার সোর্স থেকে আপনার কোশ্চেন 2টা রিপিট হয়েছে। তো আমরা প্রথম কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি এবং আমরা এই কোশ্চেনগুলো একবারে ব্যাখ্যা সহ বোঝার চেষ্টা করব। ইন কেস যদি ফিউচারে অর্থাৎ সামনে যে অ্যাডমিশন পরীক্ষা আসতেছে, শুধু ঢাবি না, যে কোনো ইউনিভার্সিটি থেকে এই টপিক থেকে যদি কোশ্চেন রিপিট হয় আমরা যেন কোনো হেজিটেশন ছাড়াই আনসার করতে পারি। আচ্ছা, প্রথম কোশ্চেনটা একটু, একজন লিখছে কুমিল্লা বিভাগ চাই। আচ্ছা যাই হোক, দেখি আপনারা উল্টাপাল্টা কমেন্টে না করে এই কোশ্চেনের আনসারটা কি হবে একটু বলার চেষ্টা করেন দেখি। আচ্ছা, মজার বিষয় হচ্ছে যারা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে আসছেন তাদের কাছে এই যৌগটা পরিচিত, এটাকে ডাইমার। এটা মূলত অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার অণু।
আর এখান থেকে আপনার অনুধাবনেও কোশ্চেন আসে, অর্থাৎ বোর্ডেও কোশ্চেন আসে। এবং এখানে কোশ্চেনটা কি বলছে, এখানে কোশ্চেনে বলছে যে Al2Cl6 অণুতে সমযোজী ও সন্নিবেশ বন্ধনের সংখ্যা যথাক্রমে কয়টি? আচ্ছা, 4টা অপশন আছে। তো একটা মজার বিষয় দেখেন, আমরা যদি এটার ব্যাখ্যাতে যাই, এক্সপ্লেনেশনে যাই, প্রথম কথা, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা কিন্তু একটা আয়নিক যৌগ। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি? একটা আয়নিক যৌগ। কোশ্চেনে বলছে Al2Cl6, তো আমরা জানি যে 2 অণু অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরা যুক্ত হয়ে ডাইমার অণু গঠন করে Al2Cl6। তো এই অণুতে সমযোজী এবং সন্নিবেশ বন্ধন আসলো কই থেকে? বেসিক্যালি অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু একটা আয়নিক যৌগ। আমরা জানি অ্যালুমিনিয়াম ধাতু, ক্লোরিন অধাতু। তো একটা ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধনটা তৈরি হয় সেটাকে আমরা আয়নিক বন্ধন বা তড়িৎ যোজী বন্ধন বলি। কিন্তু আমরা যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে একটু দেখি, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় যে পরমাণু বা কেন্দ্রীয় যে আয়ন অ্যালুমিনিয়াম 3+, এই অ্যালুমিনিয়াম 3+ এর চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে এখানে আপনার এই জগতে পোলার আয়ন বেশি হয়। আমরা জানি পোলার আয়ন কি? পোলার আয়ন হচ্ছে একটা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। একটা আয়নিক যৌগে যত বেশি পোলার আয়ন হবে সেই আয়নিক যৌগে আমরা তত বেশি সমযোজী চরিত্র, সমযোজী বৈশিষ্ট্য দেখতে পাবো। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও এর যে কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়াম 3+, এর চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে এখানে আপনার পোলার আয়ন বেশি ঘটে। আর পোলার আয়ন বেশি হওয়ার কারণে কি হয়? এই যে ক্লোরিনের যে ফ্রি ইলেকট্রনগুলো আছে বা ক্লোরিনের যে যোজ্যতা স্তরের যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো অ্যালুমিনিয়ামের দিকে অর্থাৎ এই বন্ধনের দিকে আপনার সরে আসে। তো যদিও অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, বাট এই অ্যালুমিনিয়াম 3+ এর চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের মধ্যবর্তী বন্ধনগুলো অনেকটা সমযোজী বন্ধনের মতো আচরণ করে। এবং একটু খেয়াল করে দেখেন, যদি এই ক্লোরিন থেকে একজোড়া ইলেকট্রন এই বন্ধনের দিকে চলে আসে, এই ক্লোরিন থেকে একজোড়া ইলেকট্রন এই বন্ধনের দিকে চলে আসে, এই ক্লোরিন থেকে একজোড়া ইলেকট্রন এই বন্ধনের দিকে চলে আসে, তাহলে আমরা জানি অ্যালুমিনিয়াম 3+ ইলেকট্রন কয়টা? 10টা। অ্যালুমিনিয়াম 3+ ইলেকট্রন 10টা, কিন্তু এখান থেকে একজোড়া, এখান থেকে একজোড়া, এখান থেকে একজোড়া কি চলে আসলো, তার মানে 6টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে আরো 2টা ইলেকট্রন পাইলে কিন্তু এই অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ হয়ে যায়। আর এই অষ্টক পূর্ণ করার কারণে বা পূর্ণ করার উদ্দেশ্যে অ্যালুমিনিয়াম কি করে? এক অণু অ্যালুমিনিয়াম অপর অণু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের, এক অণু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়াম অপর অণু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্লোরিনের সাথে একটা সন্নিবেশ বন্ধন তৈরি করে। তাহলে এখানে একটা হবে এবং এখানে একটা হবে। আর এটাই হচ্ছে মূলত এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে ডাইমার আছে Al2Cl6 এর গঠন। এবং এর গাঠনিক সংকেতটা যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারি, এই যে এখানে 3টা সমযোজী বন্ধন, এখানে 3টা সমযোজী বন্ধন, তাহলে সমযোজী বন্ধন 6টা আর এই সন্নিবেশ বন্ধন কয়টা? 2টা। তার মানে আনসার হবে কি এটা। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় যেই পরমাণু অ্যালুমিনিয়াম 3+ এর চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে এই যৌগে পোলার আয়ন এতটাই বেশি হয় যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বন্ধনগুলা অনেকটা সমযোজী বন্ধনের মতো কি করে? আচরণ করে। এবং এক অণু অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই অ্যালুমিনিয়াম পরমাণুটা অষ্টক পূর্ণ করার জন্য অপর অণু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্লোরিনের সাথে, মানে এক অণু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়াম অপর অণু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্লোরিনের সাথে এখানে 2টা সন্নিবেশ বন্ধন গঠন করার মাধ্যমে এই ডাইমার অণু অর্থাৎ Al2Cl6 তৈরি করে। তার মানে আমরা বলতে পারি যে Al2Cl6 এই ডাইমার অণুতে মোট সমযোজী বন্ধন হচ্ছে 3টা আর সন্নিবেশ বন্ধন হচ্ছে 2টা। আমরা জানি যে সমযোজী বন্ধনকে সিম্পল দাগ দিয়ে প্রকাশ করা হয় আর সন্নিবেশ বন্ধনকে দাতা থেকে গ্রহীতার দিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা কিন্তু Al2Cl6 এর ডাইমারের যে অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারের যে গাঠনিক চিত্রটা এটা দেখলেই কিন্তু বুঝতে পারি এখানে সমযোজী বন্ধন মোট 6টা এবং সন্নিবেশ সমযোজী বন্ধন মোট কয়টা? 2টা। এবং এই কোশ্চেনটা অনুধাবনেও আসে যে Al2Cl6 বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার অণুর গঠন কি করো? ব্যাখ্যা করো।
আপনি উগান্ডা কেন? আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন, নেটওয়ার্কের বাইরেও যেতে পারবেন। আরেকজন লিখছে কাপল লাইফ চাই। আরে আচ্ছা যাই হোক, তারপরে আচ্ছা আসেন তাহলে আশা করি এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার অণুর গঠনটা কিন্তু আপনার বোর্ডেও আসে। তাহলে এখন থেকে আমরা মাথায় রাখবো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার অণু কোনটা, Al2Cl6। বা যদি এভাবে এমসিকিউ কখনো আসে যে নিচের কোন আয়নিক যৌগটি ডাইমার অণু গঠন করে, তাহলে মাথায় রাখবো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে দুই অণু অ্যালুমিনিয়াম ক্লোরাইড পরস্পর সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে ডাইমার অণু গঠন করে, এবং এই ডাইমার অণুতে মোট সমযোজী বন্ধন থাকে 6টা এবং সন্নিবেশ বন্ধন থাকে কি 2টা। আমরা এই ডায়াগ্রামটা লিখে রাখলেই বা মনে রাখলেই আমাদের এই বন্ধন সংখ্যাটা আশা করি ভুল হবে না। আসেন আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আর একটা মজার বিষয় বলি, এই যে 2024-এ যে এই যে আমরা কোশ্চেনটা লিখতেছি একবারে সিমিলার একটা কোশ্চেন 2023-এ ছিল। তো যারা 2023-এ ওই কোশ্চেনটা সলভ করে ব্যাখ্যা সহ বুঝে গেছে তারা কিন্তু 2024-এ আইসা এই কোশ্চেনটা আনসার করতে কোনো প্রবলেম তাদের হয়েছে বলে আমার মনে হয় না। আমরা একটু পরে 2023-এর কোশ্চেনের সলিউশনটা দেখবো, একবারে সিমিলার প্রায় ওয়ান টাইপ অফ কাছাকাছি কোশ্চেন আপনার 2023-এও আসছিল। আচ্ছা, কোন যৌগে কার্বনে একাধিক ধরনের সংকরণ আছে? আচ্ছা, এগুলো হচ্ছে মানে ডিইউর এই ইউনিটে 2024-এ এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আসছে সেগুলোর সলিউশন আমরা দেখব। আমরা বলছি যে এই চ্যাপ্টার থেকে কি আপনার 2টা এমসিকিউ আসছে। তো যদিও এই যে এমসিকিউটা যেটা এই চ্যাপ্টার থেকে আসছে এটা কিন্তু জৈব যৌগতে আলোচনা করা। আমরা জানি যে আমাদের এই মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারের সংকরায়নটা জৈব এবং অজৈব দুই ধরনের যৌগের সংকরায়ন ডিটেলসে আলোচনা করা হয়েছে। আবার সেকেন্ড পেপারে জৈব রসায়নিকে কি শুধুমাত্র জৈব যৌগের সংকরায়নটা আবার সেখানেও কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। আচ্ছা অপশন, তাহলে এখানে কিন্তু এই কোশ্চেনের আনসারটা করতে হলে আপনাকে এই চ্যাপ্টারের পাশাপাশি জৈব যৌগের কনসেপ্টও কি ক্লিয়ার থাকতে হবে। তো জৈব যৌগ হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা আপনি চাইলেও কি অ্যাভয়েড করতে পারবেন না। আচ্ছা 1,3 বিউটাডাইন, বিউটাডাইন। বি নম্বর হচ্ছে সাইক্লোহেক্সেন। সি নাম হচ্ছে ভিনাইল বেনজিন। বিউটাডাইন। ওকে আচ্ছা, তারপরে দেখি এটা আপনাদের কাছে কি মনে হয়। দেখেন এখানে একটা মজার বিষয় কি, আপনার আইউপেক নামগুলা দেওয়া আছে, এদের গাঠনিক সংকেত দেওয়া নাই। তবে সংকরায়নটা বুঝতে হলে আপনাকে কিন্তু গাঠনিক সংকেতটা বুঝতে হবে। ওকে, আর এই 2023 সালেও এই সংকরায়ন থেকে একটা কোশ্চেন আসছে, এই 24-এও এই কোশ্চেনটা আসছে। আর সংকরায়ন থেকে ঘুরে ফিরে কিন্তু একটা এমসিকিউ থাকে যে কোনো পরীক্ষাতে, আপনার ডিওতেও থাকে, মেডিকেলেও থাকে, অন্যান্য ইউনিভার্সিটিতেও। আপনি যদি কোশ্চেন ব্যাংক সলভ করেন দেখবেন যে প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ঘুরে ফিরা এই চ্যাপ্টারের সংকরায়ন থেকে একটা না একটা কোশ্চেন কি দিবে, মিস নাই। তার মানে আপনি সংকরায়নের কনসেপ্টটা যদি ভালোভাবে ক্লিয়ার থাকে আপনি একটা এমসিকিউ ইনশাল্লাহ কমন পাবেন। তো এটার আনসারটা দেওয়ার আগে বা আনসারটা বলার আগে আমরা একটা বেসিক জিনিস বলি।
আমরা এটার যদি মানে এক্সপ্লেনেশনে যাই, ব্যাখ্যায় যাই, এখন আপনি জৈব যৌগের সংকরায়ন নির্ণয় করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যে কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে তাহলে আপনি মুখস্থ রাখবেন যে sp3, যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে sp3, যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে sp2, আর যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাহলে sp। তো এই কোশ্চেনটা আনসার করার জন্য আপনার এই কনসেপ্টটা লাগবে, পাশাপাশি এখানে যে আপনার আইউপ্যাক নামগুলো আছে এই নামগুলো থেকে আপনার গাঠনিক সংকেতটা লেখা জানা লাগবে। তাহলে আমরা মাথায় রাখবো, জাস্ট এই জিনিসটা মনে রাখলে যে কোনো জৈব যৌগের সংকরায়ন খুব ইজিলি বের করা যায়। কার্বন কার্বন একক বন্ধন থাকলে sp3 সংকরায়ন, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে sp2 সংকরায়ন, এবং কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে কি sp সংকরায়ন। এখন আমরা একটা একটা করে, এখানে বলছে কোন যৌগের কার্বনে একাধিক ধরনের সংকরায়ন আছে, অর্থাৎ একের অধিক সংকরায়ন আছে। তো আমরা এখানে একটা একটা যৌগ করে এখন যাচাই করব যে কোন যৌগটাতে একাধিক ধরনের সংকরায়ন আছে। প্রথম আসেন 1,3-বিউটাডাইন। আচ্ছা, এটা গাঠনিক সংকেত কিভাবে লিখতে দেখেন, বিউটা, আমরা জানি বিউট মানে এখানে 4টা কার্বন, 4টা কার্বন হবে, তাই তো? আচ্ছা, বলছে 1,3-বিউটাডাইন, এটা একটা অ্যালকিন, আর এখানে অ্যালকিনটা আছে যেহেতু 1,3 বলছে, মানে 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে এবং 3 নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে। আমরা 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন দিলাম, আবার 3 নম্বর কার্বনে কি দিলাম, দ্বিবন্ধন দিলাম। এই যে আমরা যদি নাম্বারিং করি, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর এবং এটা 3 নম্বর। যেহেতু বলছে 1,3-বিউটাডাইন মানে 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন হবে এবং 3 নম্বর কার্বনে কি দ্বিবন্ধন হবে। আর যেহেতু শুধু অ্যালকিন, এখানে অন্য কোনো প্রতিস্থাপক নামের আগে নাই, তার মানে বাকি কার্বনের বাকি যোজ্যতাগুলো আমরা কি করব, হাইড্রোজেন দ্বারা কি করব, পূর্ণ করে দিব। এই যে, তাহলে এই যৌগটাই হচ্ছে 1,3-বিউটাডাইন, বা আমরা বলতে পারি হ্যাঁ 1,3-বিউটাডাইন। কিভাবে, এই যে আমরা যদি নাম্বারিং করি 1 2 3 4, তাহলে বলছে যেহেতু বিউটা আছে আমরা 4টা কার্বন দিলাম এবং 1,3-বিউটাডাইন অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বর কার্বনে দ্বিবন্ধন দিলাম এবং বাকি যোজ্যতাগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম। এখন আমরা এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি। একটু দেখেন তো, প্রথম আছে এই 2টা কার্বন, এই যে খেয়াল করেন এই কার্বন এবং এই কার্বন, এরা কি কার্বন কার্বন দ্বিবন্ধন না? তার মানে কার্বন কার্বন দ্বিবন্ধন মানে এই কার্বনটার মধ্যেও sp2 সংকরায়ন, এই কার্বনের মধ্যে কি sp2 সংকরায়ন। আবার এখানে এই 2টা কার্বনের মধ্যে কি কার্বন কার্বন দ্বিবন্ধন, তার মানে এটাও sp2 সংকরায়ন, এটাও কি sp2 সংকরায়ন। তার মানে এই যৌগের মধ্যে শুধু এক ধরনের সংকরায়ন আমরা পাইছি, সেটা হচ্ছে কি sp2 সংকরায়ন। আমাকে বলছে একাধিক ধরনের সংকরায়ন আছে, তাহলে 1,3-বিউটাডাইনে একাধিক ধরনের সংকরায়ন কি আছে? নাই, তার মানে এটা কি হবে না, আমাদের আনসার হবে না। আরেকটা কথা, আমরা প্রথমে কেন এটাকে ধরলাম না, মাথায় রাখবো এই যে এই কনসেপ্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে শিকলের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে আগে আমরা ওই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ধরে সংকরায়ন ডিসাইড করব, দেন একক বন্ধন। তো আমরা এখানে দ্বিবন্ধন ধরে দেখলাম এটাও sp2 এটাও sp2, এখানে দ্বিবন্ধন ধরে দেখলাম এটাও sp2 এটাও sp2, আমরা সবগুলা কার্বনের সংকরায়ন কি পেয়ে গেলাম। ওকে, আমরা আচ্ছা আপনি কি নোয়াখালী বিভাগ চাই? আচ্ছা যাই হোক, দেখেন আচ্ছা আশা করি আমরা বুঝতে পারছি। আর এটা একটা বেসিক কনসেপ্ট, এই কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার থাকে, আপনি এই টাইপের কোশ্চেন সামনে গিয়ে যদি কোনো পরীক্ষায় রিপিট হয় আপনি ইনশাআল্লাহ আনসার করতে পারবেন। আচ্ছা আমরা সাইক্লোহেক্সেনটা একটু দেখি। সাইক্লোহেক্সেনের স্ট্রাকচারটা অনেকটা বেনজিনের মতো, এটা একটা অ্যালিসাইক্লিক হোমোসাইক্লিক বদ্ধশিকল জৈব যৌগ, যেখানে সবগুলোই কি থাকে কার্বন কার্বন একক বন্ধন থাকে। এই যে CH2 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 CH2, তাহলে এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, বা যেটাকে আমরা সচরাচর আমাদের বইগুলোতে বা আমরা খাতাতে এভাবে লিখতে পারি। মাথায় রাখবো যদি বেনজিন হইতো মাঝখানে বলয় থাকতো বা দ্বিবন্ধন থাকতো, সাইক্লোহেক্সেন কি এখানে সবগুলাই কার্বন কার্বন কি একক বন্ধন। তো কার্বন কার্বন একক বন্ধন মানে কি, এটাও sp3 এটাও sp3, মানে এখানে যে 6টা কার্বন আছে 6টা কার্বনের মধ্যে কোন ধরনের সংকরায়ন, আপনার sp3 সংকরায়ন। কারণ আমরা জানি কার্বন কার্বন একক বন্ধন হলে sp3, কার্বন কার্বন দ্বিবন্ধন হলে sp2, কার্বন কার্বন ত্রিবন্ধন হলে sp। তাহলে যেহেতু সাইক্লোহেক্সিনে প্রত্যেকটা কার্বন শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন দ্বারা আবদ্ধ, তার মানে সাইক্লোহেক্সেনের প্রত্যেকটা কার্বনের মধ্যে আমরা কোন ধরনের সংকরায়ন পাবো, sp3 সংকরায়ন পাবো। তাহলে এই সাইক্লোহেক্সিনে কি একের অধিক বা একাধিক সংকরায়ন আছে? নাই, তার মানে কি হবে না, এটাও
আনসার হবে না। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের কমেন্টের জন্য। আচ্ছা, আপনারা আমার কনসেপ্টগুলো বুঝতেছেন কিনা এটা একটু ক্লিয়ার করেন। আসেন, এখন আসেন আমরা 3 নম্বরটা যাচাই করি, ভিনাইল বেনজিন। তো আমরা বেনজিন তো চিনি, তো ভিনাইল বেনজিনের আমরা যদি এভাবে একটু আঁকি, আচ্ছা এখানে আঁকি, এখানে একটু জায়গা আছে, আমরা আগে বেনজিনের কাঠামোটা আঁকি। আচ্ছা, আমরা জানি বেনজিন হচ্ছে C6H6 এবং বেনজিনে কি থাকে, একান্তর দ্বিবন্ধন থাকে, মানে দ্বিবন্ধন সিঙ্গেল বন্ড, দ্বিবন্ধন সিঙ্গেল বন্ড, দ্বিবন্ধন, আর বাকি কি কার্বনের সাথে কি থাকে, হাইড্রোজেন থাকে। তাহলে ভিনাইল বেনজিন মানে এখানে কার্বনের যে কোনো কার্বনের একটা হাইড্রোজেন কি হয়েছে, ভিনাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। আচ্ছা, তাহলে এটাই মূলত আপনার ভিনাইল বেনজিন। তো আপনারা একটু বলেন তো, এই ভিনাইল বেনজিনে কয় ধরনের সংকরায়ন আছে, বা এটার মধ্যে কি একের বেশি সংকরায়ন আছে কিনা? আমি আনসারটা বলার আগে আপনারা নিজের একটু বলার চেষ্টা করেন তো। আপনার আমি গাঠনিক সংকেত আইকে দিছি, এবং আপনি এই গাঠনিক সংকেতের মধ্যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে দেখেন তো এই ভিনাইল বেনজিনে মানে কয় ধরনের একের অধিক সংকরায়ন আছে কিনা। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন তো, এখানে কি আমরা একের অধিক সংকরায়ন কি পাইতেছি? দেখেন, এখানে আমরা একের অধিক সংকরায়ন অ্যাকচুয়ালি পাই না। কেন পাই না, একটু ঠান্ডা মাথায় খেয়াল করে আমরা একটু অ্যাপ্লাই করি। আমরা বলছিলাম যে শিকলের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সেটা আমরা দেখে আগে সংকরায়ন। দেখেন একটু খেয়াল করেন, এই যে কার্বন, আমরা একটা করে দেখি, এই যে কার্বন, এই যে কার্বন, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন, আর দ্বিবন্ধন মানে এটাও sp2, এটাও sp2। আবার দেখেন কার্বন কার্বন দ্বিবন্ধন, এটাও sp2, এটাও sp2। এখানে দেখেন কার্বন কার্বন দ্বিবন্ধন, এটাও sp2, এটাও sp2। তো আমরা এক কথায় যেটা বলি যে বেনজিনের মধ্যে, বেনজিনের যে কার্বনগুলো আছে প্রত্যেকটা কার্বন হচ্ছে sp2 সংকরিত। আপনি এই কথাটা মাথায় রাখবেন যে বেনজিনের যে 6টা কার্বন আছে, ওই 6টা কার্বনের প্রত্যেকটা কার্বনে কোন ধরনের সংকরায়ন আছে, sp2। কখনো যদি এভাবে ডাইরেক্ট কোশ্চেন বলে যে বেনজিনে কোন ধরনের বেনজিনের কার্বনগুলোতে কোন ধরনের সংকরায়ন বিদ্যমান, অবশ্যই কি sp2 সংকরায়ন বিদ্যমান। তাহলে যখন আমাদেরকে বেনজিন বা বেনজিনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে কোনো যৌগের সংকরায়ন নির্ধারণ করতে বলবে, সেক্ষেত্রে আমরা এতটুকু শিওর থাকবো বেনজিনের যে অংশটা, এই অংশটা শুধুমাত্র এক ধরনের সংকরায়নই আমরা পাবো, সেটা হচ্ছে কি sp2 সংকরায়ন। এখন এই যে ভিনাইল যে মূলকটা, এখানেও কিন্তু দেখেন যে দুইটা কার্বনের মধ্যে কি আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, মানে এটাও sp2, এটাও sp2। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা এই বেসিকটা খেয়াল রাখলে কত ইজিলি, এবং গাঠনিক সংখ্যা যদি আমরা জানি কত ইজিলি আমরা আনসারটা করতে পারতেছি। তাহলে ভিনাইল বেনজিনে শুধুমাত্র এক ধরনের সংকরায়ন আছে, সেটা হচ্ছে কি sp2। আর আমরা আলাদা করে মাথায় রাখবো যে বেনজিনের যে কার্বনগুলো আছে, বেনজিনে শুধুমাত্র এক ধরনের সংকরায়নই থাকে, সেটা হচ্ছে কি sp2 সংকরায়ন। তাহলে আমাদের এটাও আনসার হবে না। এখন দেখেন লাস্টেরটা কিন্তু আর যাচাই করার প্রয়োজন হয় না। এটার মধ্যে আমরা একের অধিক সংকরায়ন পাই নাই, এটা আনসার হবে না, কাটা। এটার মধ্যে আমরা একের অধিক সংকরায়ন পাই নাই, এটা আনসার হবে না, কাটা। তার মানে আনসার যে এটা হবে, এটা আমরা মোটামুটি সেরা, এবং পরীক্ষার হলে আমরা কি করতে পারবো, এটা মানে অ্যানালাইজ না করেই আমরা এটা কিন্তু কি করতে পারবো, দাগাই দিতে পারবো। বাট আমরা একটু দেখি যে কেন এটার মধ্যে একের অধিক সংকরায়ন আছে, বা এটার মধ্যে অ্যাকচুয়ালি আছে কিনা। আচ্ছা, 1 2 বিউটাডাইন, ওই যে বিউটাডাইন তার মানে 4টা কার্বন, তো আমরা আগে 4টা কার্বন লিখি। আচ্ছা, বলছে 1 2 মানে দ্বিবন্ধনটা 1 নম্বর কার্বনে আছে আর 2 নম্বর কার্বনে আছে, আর কার্বনের বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। এটার 4টা হাতই পূর্ণ হয়ে গেছে, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা কি হবে, এখানে 3টা হাইড্রোজেন হবে। তাহলে একটু আমরা দেখিয়ে যে দেখেন, এই কার্বন এই কার্বন, কার্বন কার্বন দ্বিবন্ধন sp2 sp2 sp2, কিন্তু এই কার্বনের সাথে কি আছে, সিঙ্গেল বন্ড আছে। তার মানে এই কার্বনটা অ্যাকচুয়ালি sp3 সংকরিত। তার মানে এই যে দেখেন 1 3 বিউটাডাইন
1,3-বিউটাডাইন, এখানে আপনার শুধুমাত্র sp2 সংকরায়ন থাকে, কিন্তু 1,2-বিউটাডাইনে sp2 মানে 3টা কার্বন থাকে sp2 সংকরিত এবং একটা কার্বন থাকে sp3 সংকরিত। তো আমাদের কোশ্চেনে বলছে যে কোন যৌগের কার্বনে একাধিক ধরনের সংকরণ আছে, কোন যৌগের কার্বনে একাধিক ধরনের সংকরণ আছে। তার মানে 1,2-বিউটাডাইন এই যৌগটাতে আমরা দুই ধরনের সংকরণ দেখলাম, sp2 এবং sp3। আনসার হবে এটা। আচ্ছা, সেকেন্ড পেপার ইনশাল্লাহ আমরা মানে যেহেতু আমরা শুরু থেকে শুরু করছি, আমরা একটু সিকোয়েন্স ধরেন আমরা এই মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম এই চ্যাপ্টারটা শেষ করার পর হয়তোবা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা ইনশাল্লাহ শুরু করব, এরপরে আমরা হয়তোবা সেকেন্ড পেপার শুরু করে দিব, ঠিক আছে? আর আমরা হয়তো সেকেন্ড পেপারে সবচেয়ে বেশি সময় ব্যয় করব জৈব জগতে, কারণ জৈব যৌগ এখান থেকে কোশ্চেন ইনশাল্লাহ আসবেই। তাহলে এই যে কনসেপ্টটা আপনি বুঝছেন না, এই সেম কনসেপ্টের উপর 2023-এ একটা কোশ্চেন আসছিল, তো আমি এই কনসেপ্টটা একটু মুছতেছি না, আমি ওই কোশ্চেনটা একটু লিখতেছি। তাহলে 2024-এ এই চ্যাপ্টার থেকে কিন্তু দুইটা কোশ্চেনই আসছে, একটা আসছে সংকরায়ন থেকে আর একটা হচ্ছে বন্ধন সংখ্যা নির্ণয় থেকে। ওকে, এখন আসেন আমরা যে কোশ্চেন সলভ করতে বলি, কেন বলি সেটা আপনি এখন বুঝতে পারবেন একবারে 2023-এ। আর মজার বিষয় হচ্ছে এই যে এখানে আনসারটা ছিল কি, এখানে আনসারটা ছিল হচ্ছে 1,2-বিউটাডাইন, এবং এই সেম যৌগটা দিয়ে 2023-এও একটা কোশ্চেন আসছে, তাও আবার সংকরায়ন থেকে। তো আমরা এখন 2023-এর কোশ্চেনগুলো দেখি এই চ্যাপ্টারের। আপনার কোশ্চেনটা দেখলে অবাক হবেন যে 2023-এ যেই যৌগ দিয়ে কোশ্চেনটা আসছে 2024-এ কি সেম যৌগ দিয়ে কোশ্চেনটা আসছে। তো এটা হচ্ছে 2023-এর এই ইউনিটের কোশ্চেন। আপনার কোশ্চেন আমি কোশ্চেনটা লিখে এবং লেখার পর আপনার আনসারটা বলবেন, সেটা আমি বলবো না, কারণ এটার আনসারটা এই যে 2023-এর এই কোশ্চেনের আনসারটা আমি এখন একটু আগে 24-এ কি দিয়ে ফেলছি। আমরা দেখছি যে এই যে 1,3-বিউটাডাইনে শুধুমাত্র এক ধরনের সংকরণ আছে হচ্ছে কি sp2, আর 1,2-বিউটাডাইনে কি আছে দুই ধরনের সংকরণ দেখলাম, একটা হচ্ছে sp2 আর একটা হচ্ছে কি sp3। তো এই 2023-এর এই কোশ্চেনের আনসারটা অলরেডি দেওয়া হয়ে গেছে। তো আপনি একটু নিজেরা চেষ্টা করেন তো যে এটার আনসারটা কি হবে। আচ্ছা, এই যৌগটা দেখেন, এই যৌগটা কিন্তু 1,3-বিউটাডাইন, যেটা আমাদের ওই যে 2024-এর 1 নম্বর অপশনে ছিল, বাংলায় মানে আইউপেক নাম দেওয়া ছিল, সংকেত দেওয়া ছিল না, আর এখানে সংকেত দিয়ে আসছে। তাহলে এই যৌগটার নাম কি? অবশ্যই 1,3-বিউটাডাইন। তাহলে এখানে বলছে এর কার্বন পরমাণু সমূহের কার্বন পরমাণু সমূহের সংকরায়ন, কার্বন পরমাণু সমূহের সংকরায়ন কি ধরনের? দেখেন এটার আনসার কিন্তু আপনারাই বলবেন, কারণ এটার আনসার আমরা 2024-এর ব্যাখ্যা অলরেডি পেয়ে গেছি। 2024-এর এ নাম্বার অপশনে যে যৌগটা ছিল 1,3-বিউটাডাইন, সেই যৌগটা কিন্তু কি 2023-এ আসছিল। তার মানে কেউ যদি 2023-এর এই কোশ্চেনটা ব্যাখ্যা সহ ভালো করে বুঝে সলভ করে গেছে, সে কিন্তু 2024-এর ওই কোশ্চেনটা অন্তত প্রবলেমে পড়ার কথা না। অপশনগুলো হচ্ছে sp2, sp3, sp2 এবং ডিতে হচ্ছে sp2, sp3। আচ্ছা, সেকেন্ড পেপার আমরা ইনশাল্লাহ পড়াবো না, একটু আপনারা ধৈর্য রাখেন, আমরা ইনশাল্লাহ সেকেন্ড পেপার পড়াবো না। যেহেতু আমরা সিরিয়ালি শুরু করছি, ভাবছিলাম যে আমরা সেকেন্ড পেপার ধরি, যেহেতু ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার শেষ হয়েছে, পরে ভাবলাম যে না একটু সিরিয়ালি যাই, আপনাদের ইনশাল্লাহ সেকেন্ড পেপার আমরা পড়াবো। দেখেন এই কোশ্চেনের আনসারটা কিন্তু অলরেডি আমরা দিয়ে দিছি। তাহলে দেখেন তো, এটা তো দেখলেই বোঝা যাইতেছে যে এই যৌগে শুধুমাত্র এক ধরনের সংকরণ আছে। দেখেন কার্বন কার্বন দ্বিবন্ধন sp2, sp2, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন sp2, sp2। তার মানে এই যৌগটা হচ্ছে 1,3-বিউটাডাইন এবং এই যৌগে শুধুমাত্র
এক ধরনের সংকরায়ন আছে, সেটা হচ্ছে কি sp2। বাট যৌগটা যদি 1,2 বিউটাডাইন হইতো, যেটা 2024 আনসার ছিল 1,2 বিউটাডাইন, সেখানে কিন্তু আনসার হইতো কি sp এবং sp2। ওকে, তো আশা করি এই কনসেপ্টটা বুঝলে আজকের পর থেকে আপনার কোনো জৈব যৌগের সংকরায়ন নির্ণয় নিয়ে প্রবলেম হবে না। 2023-এর যে আরেকটা কোশ্চেন ছিল সেটার সলিউশন আমরা একটু দেখি। এটা 2023-এর। আচ্ছা, কোশ্চেনে বলছে নিচের কোন যৌগে সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন রয়েছে। তো প্রথমে আসেন হাইড্রোজেন বন্ধন কোনো যৌগে আছে কিনা সেটা আপনি অ্যাজিউম করবেন কিভাবে। যদি দেখেন যে কোনো একটা যৌগ, যেই যৌগে হাইড্রোজেনের সাথে একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল সমযোজী বন্ধনে যুক্ত আছে, যখন কোনো একটা যৌগে হাইড্রোজেনের সাথে একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল যেমন ফ্লোরিন, অক্সিজেন, এই টাইপের মৌল আপনার হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন যুক্ত থাকে, তখন সেই যৌগটাতে হাইড্রোজেন বন্ধন থাকার সম্ভাবনা বেশি। তো এখানে যে চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে কিন্তু পানিতে এবং হাইড্রোজেন ফ্লোরাইড এই দুইটা যৌগতে হাইড্রোজেন বন্ধন আছে, কিন্তু H2S এবং অ্যামোনিয়াতে কি নাই, হাইড্রোজেন বন্ধন নাই। এখন যেহেতু বলছে নিচের কোন যৌগে সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন রয়েছে, এগুলাতে আনসার হবে না, এটা আমরা মোটামুটি শিওর। যেহেতু এগুলাতে হাইড্রোজেন বন্ধন নাই, তাহলে শক্তিশালী হওয়ার বা দুর্বল হওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, একজন বলছে NH3 না। দেখেন, আমরা অনেক আগে আমরা দেখবো যে অপশনে যেগুলো আনসার হওয়া পসিবল না সেগুলো আগে মার্ক করে কেটে দিব, তাহলে আমাদের জন্য একটু আনসারটা দেন। আমরা বির দিকে আর ফোকাস করার দরকার নাই। বিতে যেহেতু হাইড্রোজেন বন্ধন নাই, এই যে এটাতে এগুলাতে যেহেতু হাইড্রোজেন বন্ধন নাই, এগুলাতে যেহেতু হাইড্রোজেন বন্ধন নাই, তাহলে দুর্বল বা শক্তিশালীর কোনো প্রশ্নই আসে না। হাইড্রোজেন বন্ধন আসে কোথায়? আমরা জানি পানিতে আপনার আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন থাকে, HFও কি থাকে, আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন থাকে। তার মানে আনসার হয় এ হবে, না হয় সি হবে। এখন কথা হচ্ছে শক্তিশালী কোনটা, আনসার হচ্ছে সি। কারণ এই যে অক্সিজেনের থেকে ফ্লোরিনের কি তড়িৎ ঋণাত্মকতা বেশি না, আমরা জানি অক্সিজেনের থেকে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার কারণে পানিতে যে হাইড্রোজেন বন্ধনটা গঠিত হয় তার থেকে হাইড্রোজেন ফ্লোরাইডে যে হাইড্রোজেন বন্ধনটা গঠিত হয়, সেই হাইড্রোজেন বন্ধনটা কি হয়, তুলনামূলক একটু বেশি পাওয়ারফুল হয়, বেশি শক্তিশালী হয়, যার কারণে কিন্তু পানি থেকে HF এর বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কি হয়, বেশি হয়। ওকে, তাহলে আনসার হচ্ছে, প্রথম কথা হচ্ছে পানি এবং HF এর হাইড্রোজেন বন্ধন আছে, আর পানির তুলনায় HF এর হাইড্রোজেন বন্ধনটা কি বেশি শক্তিশালী। ওকে, আর দুর্বল বললে আনসার হইতো কি, পানি। তো এটা ছিল ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের 2023 এবং 2024-এর কোশ্চেনের সলিউশন এই চ্যাপ্টার থেকে। এক জিনিস খেয়াল করছেন কি, সংকরায়ন থেকে 2023-এ যেই টাইপের কোশ্চেন আসছে একবার হুবহু সেম কোশ্চেন 2024-এ আসছে, এবং 2023-এ মানে যেই যৌগটা কোশ্চেনে ছিল 2024-এ সেই যৌগটা কি অপশনে ছিল, আর কনসেপ্ট কি সেম। যে 2023-এর ওই কোশ্চেনের কনসেপ্টটা বুঝছে, ব্যাখ্যাটা বুঝছে, বেসিকটা বুঝছে, সে কিন্তু 2024-এ আইসা এই কোশ্চেনটা আনসার করতে পারছে। খেয়াল করে দেখেন, ঢাবিতে আপনার কোশ্চেনই আসে মাত্র 15টা, কেমিস্ট্রি থেকে মাত্র 15টা এমসিকিউ আসে, তার মধ্যে একটা এমসিকিউ সরাসরি ওয়ান টাইপ অফ কোশ্চেনই রিপিট করছে, আমরা বলতে পারি
অর্থাৎ পুরো সোর্স মানে একই সোর্স বা একই টপিক থেকে কি কোশ্চেনটা আসছে। এই জন্য আপনাকে অবশ্যই কোশ্চেন ব্যাংক খুব সতর্কতার সহিত ব্যাখ্যা সহ সুন্দর করে সলভ করতে হবে, যেন ওই কোশ্চেন থেকে বা কোশ্চেনের সোর্স থেকে যদি কোনো কোশ্চেন রিপিট হয় তাহলে আপনার যেন কোনোভাবে মিস না হয়। তো আসেন আমরা এখন, যেহেতু আমরা এই চ্যাপ্টারের বিগত বছরের কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি, আমরা 2024 মানে লাস্ট যে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষাটা হয়েছে, ওই মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে 3টা এমসিকিউ আসছে। আমরা জানি মেডিকেলে মোট কেমিস্ট্রি থেকে এমসিকিউ আসে আপনার 25টা, তার মধ্যে 3টা এমসিকিউ এই চ্যাপ্টার থেকে আসছে। আর মেডিকেল অ্যাডমিশন টেস্টের এমসিকিউগুলো সলভ করানোর উদ্দেশ্য হচ্ছে জাস্ট আপনাকে বোঝানো যে এতটা ইজি কোশ্চেন আসছে যে আপনি যারা বোর্ডের জন্য এই চ্যাপ্টার পড়ছেন, যেই 3টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে মেডিকেল অ্যাডমিশনে আসছে, ওই 3টা কোশ্চেন আনসার করার জন্য অতিরিক্ত কিছুই পড়ার দরকার নাই, একবারে বেসিক সারফেস থেকে আপনার কোশ্চেন করছে। তো আমরা একটু কোশ্চেনগুলো দেখার চেষ্টা করি। এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2024 আগত এই চ্যাপ্টারের কোশ্চেন। এমনকি এই যে প্রথম যে কোশ্চেন, প্রথম যে 2টা কোশ্চেন, হ্যাঁ এই যে প্রথম 3টা কোশ্চেনের মধ্যে প্রথম যে 2টা কোশ্চেন, ওই 2টা কোশ্চেনের আনসার কোনো ক্লাস 10-এর স্টুডেন্ট কি করতে পারবে, সঠিকভাবে দিতে পারবে। সায়েন্সের স্টুডেন্টও কি সঠিকভাবে দিতে পারবে, এটার জন্য ইন্টারের কেমিস্ট্রি পড়ারও দরকার নাই। দেখেন একটু খেয়াল করে কোশ্চেনটা কি বলছে। দেখেন বলছে কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। তা আমার মনে হয় এই কোশ্চেনের আনসারটা আপনাদের পারা উচিত। আপনারা নিজেরাই আচ্ছা যাই হোক, আমি ক্লাস 9-10 আগে পড়াইতাম, রিসেন্টলি ওয়ান টাইপ অফ মানে ওই ওদের কার্যক্রম তো প্রায় চেঞ্জ হয়ে গেছিল, এই জন্য পরে আপাতত আমি ওয়ান টাইপ অফ এইচএসসি আর অ্যাডমিশনই পড়াইতেছি, আপনার 9-10 পড়ানো হয় না বললেই চলে। আচ্ছা দেখেন এই কোশ্চেনটা কিন্তু মেডিকেলের একটা কোশ্চেন, এবং একটু আপনি এই যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ-ঋণাত্মকতা এবং পারমাণবিক আকারের ক্রম, এগুলো কিন্তু আমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসছি। তো এই কোশ্চেনটার আনসার করার জন্য ইন্টারের কেমিস্ট্রি পড়ারও দরকার নাই। তো এটার বেসিকটা যদি আমরা একটু বলি, আমরা জানি পারমাণবিক আকারের সাথে আয়তের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এই আয়ত বলতে আমরা বুঝাইতেছি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা। তো সাধারণত পারমাণবিক আকার যখন বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা হ্রাস পায়। আর পারমাণবিক আকার যখন হ্রাস পায় তখন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা কি বৃদ্ধি পায়। তো আমাদের এখানে যেহেতু আয়নীকরণ শক্তি বলছে, তার মানে আয়নীকরণ শক্তিটা পারমাণবিক আকার যত বাড়বে আয়নীকরণ শক্তি তত কমবে, পারমাণবিক আকার যত কমবে আয়নীকরণ শক্তি তত বাড়বে। এবং আমরা গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিকের ক্ষেত্রে বলি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকারটা হ্রাস পায়, তার মানে বাকি যেই 3টা আছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আর একই গ্রুপের জন্য আমরা বলি যে একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে পারমাণবিক আকারটা বৃদ্ধি পায়, আর অপর যে 3টা আছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা কি হ্রাস পায়। এখন এখানে যে মৌলগুলো দেওয়া আছে আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, এই সবগুলো মৌলই কিন্তু পর্যায় সারণীতে গ্রুপ 1-এ অবস্থিত। তো পর্যায় সারণীর গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে এই মৌলগুলোর সিকোয়েন্সটা মনে রাখার একটা ছন্দ আছে, আমরা মনে জানি।
আচ্ছা, এটা জাস্ট আপনার আমাদের শিখার উদ্দেশ্যে বানানো, এটা আবার কেউ পার্সোনালি নিয়েন না। দেখেন, হালিমাকে নাকি রুবেল ছেঁচে ফ্রাই করবে। এই হা বলতে আমরা হাইড্রোজেন বুঝাইতেছি, লিমাকে বলতে লিথিয়াম না, সোডিয়াম কি, পটাশিয়াম রুবেল, রুবিডিয়াম ছেঁচে, সিজিয়াম ফ্রাই, ফ্রান্সিয়াম। তো দেখেন, আমাদের রুবেলের সাথে বা হালিমের সাথে কোনো ধরনের দ্বন্দ্ব নাই, আমরা জাস্ট এডুকেশনাল পারপাস এটা তৈরি করছি। তাহলে দেখেন, এটা হচ্ছে আপনার গ্রুপ 1-এর মৌলগুলা। তো আমরা জানি যে একই গ্রুপের উপর থেকে যখন নিচে যায়, একই গ্রুপের উপর থেকে যখন নিচে যায় তখন পারমাণবিক আকার কি বৃদ্ধি পায়। আর পারমাণবিক আকার যদি বৃদ্ধি পায়, বাকি যেই 3টা আছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, সেগুলো কি হবে? হ্রাস পাবে। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আমরা জানি পর্যায়ের সংখ্যা বাড়ে, আর পর্যায়ের সংখ্যা বাড়ার কারণে আপনার নতুন নতুন কক্ষপথ সংযোজিত হয়, যার কারণে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকারটা বৃদ্ধি পায়। আর পারমাণবিক আকার বৃদ্ধি পাওয়ার কারণে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা কি হ্রাস পায়। তাহলে এখন একটু দেখেন তো, আমরা প্রথম আছে কি পটাশিয়াম। পটাশিয়াম কই আছে? এখানে। এখানে আছে সোডিয়াম। সোডিয়াম কই আছে? এখানে। সিজিয়াম। সিজিয়াম কই আছে? এখানে। রুবিডিয়াম। তাহলে খেয়াল করে দেখেন তো, এই 4টা মৌলের মধ্যে, এই 4টা মৌলের মধ্যে সোডিয়ামের পারমাণবিক আকার সবচেয়ে কম, এর আয়নীকরণ শক্তি কি সবচেয়ে বেশি। সিজিয়ামের পারমাণবিক আকার সবচেয়ে বেশি, এর আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। তাহলে কোশ্চেনটা যদি বলতো, দেখেন কোশ্চেনটা বলছে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কার। তাহলে যেহেতু এই 4টা অপশনে আছে এবং এই 4টার মধ্যে সোডিয়ামের পারমাণবিক আকার সবচেয়ে কম, তার মানে এর আয়নীকরণ শক্তি কি হবে? সবচেয়ে বেশি হবে। বা যদি কোশ্চেনটা বলতো যে আয়নীকরণ শক্তি সবচেয়ে কম কার, তখন কিন্তু আনসার হইতো সিজিয়াম, কারণ এই 4টার মধ্যে সিজিয়ামের পারমাণবিক আকার সবচেয়ে বড় এবং আয়নীকরণ শক্তি কি হবে? সবচেয়ে কম হবে। তাহলে যদি বলছে যে কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, আমাদের আনসার কি হবে? সোডিয়াম হবে। আমরা মাথায় রাখবো যে পারমাণবিক আকার বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা হ্রাস পাবে এবং পারমাণবিক আকার হ্রাসের সাথে সাথে এই 3টা বৃদ্ধি পাবে। আর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে যেহেতু পারমাণবিক আকার বৃদ্ধি পায়, যার ফলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা হ্রাস পায়। আর এখানে অপশনে যে 4টা মৌল আছে, এই 4টা মৌলের মধ্যে সোডিয়ামের পারমাণবিক আকার সবচেয়ে ছোট হওয়ায় এর আয়নীকরণ শক্তি কি হবে? সবচেয়ে বেশি হবে। আচ্ছা, একজন বলছে সিজিয়াম। জি, আপনি সিজিয়াম বলছেন, একটু খেয়াল করেন, সহজ কিন্তু ভুলও সমান বেশি। সিজিয়াম হইতো আনসারটা যদি আয়নীকরণ শক্তি সবচেয়ে কম চাইতো। আয়নীকরণ শক্তি সবচেয়ে কম চাইলে আনসারটা কি হইতো? সিজিয়াম। কারণ কি, এই 4টার মধ্যে সিজিয়ামের পারমাণবিক আকার সবচেয়ে বড়, যার ফলে আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। কিন্তু এখানে বলছে সবচেয়ে বেশি, তার মানে আনসার হবে কি? সোডিয়াম। কারণ সোডিয়ামের পারমাণবিক আকারটা সবচেয়ে কম, যার কারণে আয়নীকরণ শক্তি কি সবচেয়ে বেশি। তো দেখেন, এই কনসেপ্টটা কিন্তু আমরা ক্লাস 9-10 থেকে কি মানে করে আসি। আচ্ছা, তাহলে আশা করি এই কনসেপ্টটা আপনি একটু খেয়াল রাখেন। আর এই কনসেপ্ট থেকে এমসিকিউ শুধু যে অ্যাডমিশনে আসে এমন না, আপনাদের বোর্ডও এই টাইপের এমসিকিউ আসতে পারে এবং যে কোনো ইউনিভার্সিটি আসতে পারে। তো কিছু টপিক আছে, এই টপিকগুলা মানে এমন না যে এই কোশ্চেন শুধু মেডিকেলে আসছে বা ঢাবিতে আসবে। এই টাইপের কোশ্চেন যে কোনো ইউনিভার্সিটির সায়েন্স ফ্যাকাল্টির যে কোনো কোশ্চেনে আসতে পারে। তাহলে আসেন আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি, এবং আপনি কোশ্চেনগুলো দেখলে নিজেই বুঝতে পারবেন যে এই 3টা কোশ্চেন যে আসছে, এই 3টা কোশ্চেনের জন্য অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের কিছু পড়া নাও থাকলে, আপনি যদি ক্লাস 9-10 একটু সায়েন্স ভালো করে পড়ে আসেন, তাহলে এই 3টা কোশ্চেন আপনি আনসার করতে পারবেন।
এটা মূলত একটা সংজ্ঞা উঠাই দিছে, আপনার ওই যে ইলেকট্রন সংজ্ঞাটা উঠাই দিছে। আচ্ছা, অপশনগুলো আমরা একটু দেখি। 1 নম্বরে বলছে ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, তো দেখি। হ্যাঁ, ইনশাল্লাহ নিব, আশা করি শীঘ্রই নিব। জৈব যৌগের ক্লাস শীঘ্রই হবে। আর জৈব যৌগ মানে সবচেয়ে বেশি ক্লাস আমরা জৈব যৌগের উপরই নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, দেখি আপনারা যারা লাইভে আছেন, আপনারা এটা একটু এই কোশ্চেনের আনসার একটু দেন, আমি একটু পানি খেয়ে নিই। এবং এটা আনসার কী হবে একটু ভাবেন দেখি আপনারা। আচ্ছা, গুড, একজন আনসার করছেন ইলেকট্রন আসক্তি, ভেরি গুড। আচ্ছা দেখেন, ইলেকট্রন আসক্তি দিয়ে কিন্তু আপনার অপশন দুইটা আছে। একটা হচ্ছে প্রথম, আপনার আনসার ঠিক আছে, এটা অবশ্যই ইলেকট্রন আসক্তি আনসার হবে, কিন্তু এখানে আপনার দুইটা আছে, একটা হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি আর একটা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। আপনাকে আরেক আনসারটা আরেকটু স্পেসিফিক বলতে হবে। আর কি কেউ আনসার করছেন? হ্যাঁ, ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। তাহলে ইলেকট্রন আসক্তি সিতেও আছে, ডিতেও আছে। সিতে বলছে প্রথম ইলেকট্রন আসক্তি, ডিতে বলছে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। কোনটা হবে বলেন দেখি। তা আমি একটু পানিটা খাইয়ে দেখি পানিটা কেমন হয়েছে, আপনি একটু আনসারটা দেন। আপনি ইলেকট্রন আসক্তি বলছেন, এটা ঠিক আছে, কিন্তু দেখেন সিতেও ইলেকট্রন আসক্তি আছে, ডিতেও ইলেকট্রন আসক্তি আছে, তো আনসারটা কি হবে? আরেকটু স্পেসিফিক আপনাকে আনসার করতে হবে। মানে এই কয়েকদিন বৃষ্টি হবে হবে ওয়েদার হয়, কিন্তু বৃষ্টি হয় না। আমি ভাবছিলাম যে একটু বৃষ্টি হবে, ঠান্ডা পরিবেশে আপনাদের ক্লাসটা নিব। কালকে রাতেও অনেকক্ষণ বিদ্যুৎ চমকাইছে, মানে ভাবছিলাম যে না, একটু বৃষ্টি হইলে আবহাওয়া একবারে ঠান্ডা হয়ে যাবে, আমরা খুব রিল্যাক্সে ক্লাস নিতে পারবো। আচ্ছা যাই হোক, প্যারা নাই। পানির পিএইচ, আপনি কোন পানির পিএইচ কত ডিপেন্ড করতেছে আপনি কোন ধরনের পানি নিচ্ছেন। আপনি যদি বিশুদ্ধ পানির কথা আজ করেন, তাহলে অবশ্যই কি বিশুদ্ধ পানির পিএইচ কি হবে? 7 হবে। কিন্তু আমরা জানি যে বৃষ্টির পানির পিএইচ কি হয়? 7 থেকে কম হয়, কারণ বৃষ্টির পানিতে অ্যাসিড মিশ্রিত থাকে। ওই অ্যাসিড বৃষ্টির কারণে বৃষ্টির পানির পিএইচ 7 থেকে কমে যায়। আচ্ছা, বলছে এসি লাগান। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করেন, লাগাবো। এই বছর মনে হয় না লাগানো হবে, কারণ এই বছর আসলে গরম তো শেষই। আর ধরেন 1-1.5 মাস পরেই গরমের সিজন শেষ, এরপর ইনশাল্লাহ ঠান্ডা পড়বে। তো এই কয়েকদিন একটু এসি ছাড়াই চলি। আচ্ছা, অনেকে একজন বলছে যে ডি, না দেখেন এখানে আনসার হবে সি। তো অবশ্যই ইলেকট্রন আসক্তি হবে, কারণ দেখেন আমরা জানি যে সর্বশেষ কক্ষপথ, এখানে ইলেকট্রন কি বলছে? যুক্ত বলছে। আমরা জানি কোনো একটা মৌলের সর্বশেষ কক্ষপথ থেকে যদি একটা ইলেকট্রন আমরা অপসারণ করে নিই,
ওই সময় যে শক্তিটার প্রয়োজন হয় সেটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। আর যদি সর্বশেষ কক্ষপথে আমরা একটা ইলেকট্রন যোগ করি সেটাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। ধরেন ক্লোরিন, এখন ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে যদি আমরা একটা ইলেকট্রন যোগ করি যার ফলে ক্লোরিনটা কি হবে, একক ঋণাত্মক আয়নে পরিণত হবে, এবং এই সময়ে যেই শক্তিটা উৎপন্ন হবে বা যেই শক্তিটা বিকৃত হবে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস যখন হয় সেটা হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি। তার মানে যেহেতু আপনার এক মোল পরমাণু বলছে, তাহলে আমরা যদি একটা পরমাণু থেকে পরমাণুর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন যোগ করি তাহলে পরমাণুটা একক ঋণাত্মক আয়নে পরিণত হয়, এবং এই ইলেকট্রন যোগ করার সময় যে শক্তিটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি। এখন এই ক্লোরিন মাইনাস আয়নে যদি আমরা আরেকটা ইলেকট্রন যোগ করি তখন কি হবে, ক্লোরিন 2 মাইনাস, আর ওই যে ক্লোরিন মাইনাস আয়নে আমরা আরেকটা ইলেকট্রন যোগ করলে তখন ক্লোরিন 2 মাইনাস হবে, আর সেক্ষেত্রে যে শক্তিটা বিকৃত হবে সেটাকে আমরা বলবো দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। তাহলে এখানে যেহেতু এক মোল পরমাণু বলছে, তাহলে একটা পরমাণুতে প্রথম আমরা সর্বশেষ কক্ষপথে প্রথম যে ইলেকট্রনটা যোগ করি তখন যে শক্তিটা আপনার পরিবর্তন হয়, তখন যে শক্তিটা বিমুক্ত হয় বা উৎপন্ন হয় সেটা হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি। বাট এখানে এই যুক্তর জায়গায় যদি অপসারণ বলতো, ঠান্ডা মাথায় খেয়াল করেন, যদি এখানে বলতো যে এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন, এক মোল পরমাণু হতে এক মোল ইলেকট্রন অপসারণ করলে শক্তির যে পরিবর্তন হয় সেটা কিন্তু আয়নীকরণ শক্তি হইতো এবং প্রথম আয়নীকরণ শক্তি হইতো। তার মানে আমরা একটা নিরপেক্ষ পরমাণুর সর্বশেষ কক্ষপথ হতে যদি একটা ইলেকট্রন অপসারণ করি সেটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি, আর যদি কোনো একটা ধনাত্মক আয়ন থেকে, ধরেন সোডিয়াম থেকে একটা ইলেকট্রন অপসারণ করলাম তখন সেটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। তাহলে সোডিয়ামটা সোডিয়াম প্লাসে কনভার্ট হলো। এখন সোডিয়াম প্লাস থেকে যদি আমরা আরেকটা ইলেকট্রন অপসারণ করি সেটা হচ্ছে কি দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তাহলে পরমাণু থেকে বললে সেটা প্রথম আয়নীকরণ শক্তি হবে, একইভাবে পরমাণু থেকে বললে সেটা প্রথম ইলেকট্রন আসক্তি হবে। তাহলে এখানে আনসার হচ্ছে কি প্রথম ইলেকট্রন আসক্তি। আসেন আমরা আমাদের লাস্ট কোশ্চেনটা দেখি এই চ্যাপ্টারের। এই যে অনেক ভালো জিনিস চলে আসছে, বরফ। এই গরমের মধ্যে বরফই দরকার। বলছে বরফ গঠনে একটি অক্সিজেন পরমাণুতে কয়টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? আচ্ছা একটু খেয়াল করেন, একটা জিনিস আপনাকে খেয়াল করছেন যারা একবার শুরু থেকে ক্লাসটা করতেছেন, যারা আমাদের এর আগে আমরা যে ঢাকা ইউনিভার্সিটির 23 এবং 24-এর কোশ্চেনের সলিউশন দেখাইছি, ঢাবিতেও কিন্তু আপনার হাইড্রোজেন বন্ধন থেকে একটা কোশ্চেন আসছিল, ওই যে নিচের কোনটিতে সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন আছে, মনে আছে? তাহলে দেখেন হাইড্রোজেন বন্ধন টপিকটা যদি আপনি ভালো করে A to Z বেসিক সহকারে পড়েন, আপনার মেডিকেলের প্রিপারেশন এবং ঢাবির প্রিপারেশন কিন্তু একসাথে হয়ে যাইতেছে, ঠিক আছে? তো ঢাবির রিটেনের কোশ্চেনগুলো আমি আজকে দেখাই না, খালি এমসিকিউ দেখাইছি, রিটেনের কোশ্চেনগুলোও দেখাই দিব না। এই চ্যাপ্টার থেকে রিটেনের কি কোশ্চেন আসছে। আচ্ছা এখানে দেখেন আপনারা যখন বরফের গঠন দেখবেন, আপনাদের বইতে বরফের গঠনটা এঁকে দেওয়া আছে যে আপনার পানি থেকে যখন বরফ তৈরি হয় অনেকগুলো ফাঁকা স্থানের সৃষ্টি হয়, বরফের আবার স্ট্রাকচার তৈরি হয়েছে। তো আপনারা মাথায় রাখবেন যে বরফ গঠনে একটি অক্সিজেন পরমাণুতে কয়টি হাইড্রোজেন বন্ধন থাকে? 2টি। আর একটা অক্সিজেন পরমাণুতে কিন্তু 2টার বেশি হাইড্রোজেন বন্ধন ঘটানো পসিবল না। কেন পসিবল না? দেখেন আমরা জানি পানির গঠন হচ্ছে এটা, এবং পানিতে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে সমযোজী বন্ধনটা আছে, এখানে হয়টা কি যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি হয়। দেখা যায় হাইড্রোজেনের তুলনায় অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হয়, যার কারণে এই সমযোজী বন্ধনের ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে বেশি ঝুঁকে থাকে, যার কারণে অক্সিজেন হয় ডেল মাইনাস, হাইড্রোজেন হয় ডেল প্লাস। এই বন্ধনও সেম কাহিনী হয়, হাইড্রোজেন হয় ডেল প্লাস, অক্সিজেন হয় ডেল মাইনাস। আমরা এখানে 2 দেই। তো দেখা যায়
এই হাইড্রোজেন যেটা ডেল প্লাস, সে কিন্তু একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, এটাও একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। বাট এই অক্সিজেন একাই কি করতে পারে? দুইটা হাইড্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। তাহলে আমরা মাথায় রাখবো যে পানিতে যে অক্সিজেনটা থাকে সেটা কিন্তু সর্বোচ্চ কি দুইটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। তাহলে বরফ গঠনে একটি অক্সিজেন পরমাণুতে কয়টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? দুইটি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, কারণ দুইটির বেশি চাইলেও কি পসিবল না। তাহলে আশা করি এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো আমরা প্রথম ক্লাসে এই জন্যই সলভ করে দিছি যে আপনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করা। এই যে আমরা মেডিকেলের 3টা কোশ্চেন সলভ করলাম, আপনার কি মনে হয় এই 3টা কোশ্চেন আনসার করার জন্য কি আপনার উল্টায় পাল্টায় লাগা লাগবে? মানে এই চ্যাপ্টার একবারে পইরা ঝুনো করে ফেলা লাগবে? কিছুই না, একবারে বেসিক থেকে সারফেস থেকে 3টা কোশ্চেন আসছে, যেই 3টা কোশ্চেন আনসার করার জন্য আপনার আইনস্টাইন বা নিউটন হওয়ার কি কোনো প্রয়োজন নাই। এই জন্য আমরা বারবার বলি যে যাদের বেসিক যত স্ট্রং, যারা বোর্ডের জন্য যত ভালো করে পড়ে আসছেন, তারা অ্যাডমিশনে অটোমেটিক্যালি আগের থেকে আগায় থাকবেন। এই জন্য যারা এখন বোর্ডের জন্য পড়তেছেন ফাঁকি ঝুঁকি দিয়েন না। যদি ভাবেন যে বোর্ডের জন্য কোনোভাবে পড়া যায় অ্যাডমিশনকে একবার কাঁপাই দিব, দেখবেন যে আপনি নিজেই কাঁপা যাবেন। তো বোর্ডের জন্য যত ভালো করে বেসিক ক্লিয়ার করে পড়বেন, অ্যাডমিশনের জন্য আপনি তত বেশি অন্যদের তুলনায় আগায় থাকবেন। আর আমরা সেকেন্ড পেপার ইনশাল্লাহ শুরু করবো। আমাদের এই ফার্স্ট পেপারের এই চ্যাপ্টারটা রাসায়নিক পরিবর্তনটা শেষ হয়ে গেলে আমরা সেকেন্ড পেপার শুরু করবো, এবং সেকেন্ড পেপার আমরা চেষ্টা করব জৈব যৌগের উপর, মানে সর্বোচ্চ সময় দেওয়া, ম্যাক্সিমাম ক্লাসগুলো জৈব যৌগের উপর দেওয়ার। কারণ জৈব যৌগ এমন একটা চ্যাপ্টার যেখান থেকে কোশ্চেন মাস্ট আসবে, মিস হওয়ার সম্ভাবনা তো নাই, এবং কোশ্চেনের সংখ্যাও কি আসবে? অনেক বেশি আসবে। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ সুস্থ সবল থাকলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।